জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনকাল গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দিতে অপচেষ্টার অভিযোগ জামায়াতের। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম সভা, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে সরকার। শিবির ছাত্রদল সংঘর্ষের পর থমথমে রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা। সিরাজগঞ্জের কড্ডায় লাইনচ্যুত সিল্ক সিটি ট্রেনের বগি, ঢাকার সাথে উত্তরের রেল যোগাযোগ বন্ধ। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর ১টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। কাল খুলে দেয়া হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট। প্রথম দিন শহীদ পরিবার এবং পরদিন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর। প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ঠিক করা হয়েছে ৫০ টাকা। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই জাদুঘর নিয়ে অনিয়মের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতি কোনো কিছু আছে কিনা, থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট অন কোর্স। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া উচিত নয়। হাসপাতালে বেড়ে যে জুলাই যোদ্ধারা কাতরাচ্ছে তাদের কথা কেউ ভাববে না, এটা হতে পারে না, এটি চরম বিশ্বাসঘাতকতা। বিরোধী দলীয় নেতা জানান, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জামায়াত ইসলামী। মন্তব্য করেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব ছিল না কোনো রাজনৈতিক দলেরই। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। বললাম যথার্থ, তাইলে কৃতিত্বটা কার? বললেন আল্লাহ তাআলা। কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। সেই দিন বললেন কি, এখন বলেন কি? আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই ওই কথা বলছিলেন স্মরণ আছে? আমার কানে কিন্তু এখনো আপনার কথাটি বাজে। তিনি ছোট। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় সরকার, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, সংবিধান সংশোধনে সবার সাথে কথা বলবে বিশেষ কমিটি, আলোচনা করবে প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত। আশা করেন কমিটিতে নাম দিবে বিরোধী দল, সেটি না হলেও তাদের পরামর্শ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ কমিটির প্রথম সভা। আজকে শুধুমাত্র আমাদের মধ্যে বিভিন্ন পরিচিতি সভা এবং আলাপ আলোচনা হবে কিভাবে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। তাদের সুযোগ আছে সেই সম্পর্কে আলোচনা হবে, যে তারা আজকে নাম দেয় কিনা সেটা দেখতে হবে, অপেক্ষা করতে হবে। টাইমলাইনটা পরেই দেই, বাট আমাদের চেষ্টা হচ্ছে যেটাই হোক না কেন আমরা খুব কংক্রিটলি করতে চাই, দেশের ভালোর জন্য করতে চাই। দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানাবেন আমাদের সহকর্মী জাতীয় সংসদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, কি অবস্থা, কোনো আপডেট রয়েছে কিনা আপনার কাছে? ইশরাত, দুপুর 12টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, বৈঠকটি এখনও চলছে। তো বৈঠকের মাঝে আমাদের সাথে কথা বলেছেন এই সংবিধান সংশোধন কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জুলাই সনদ যেটি গত বছরের অক্টোবরে সব রাজনৈতিক দল সই করেছিল, সেই জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার এবং এই বিষয়টিকে সামনে রেখে সংবিধান সংশোধনের যে বিষয়টি রয়েছে সেটি তারা নিশ্চিত করতে চান। এবং তিনি
তিনি বলেছেন যে বৈঠকটি আজকে শুরু হলো এবং আগামীতে বিভিন্ন পর্যায়ে যারা আইনজীবী রয়েছেন, বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, একই সাথে যারা সংবিধান সংশোধনের বিষয়ে কথা বলতে চান তাদের সাথে আলোচনা করবে এই সংবিধান সংশোধনের কমিটি এবং ভবিষ্যতে বিরোধী দল থেকে এই কমিটিতে নাম দেয়া হবে বলেও তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি বলেছেন যে যদি বিরোধী দল থেকে কোনো নাম না দেয়া হয় তবুও তারা বিরোধী দলের অবস্থান বা বক্তব্য শুনতে চান এবং বিরোধী দল চাইলে তারা সরাসরি এসে কথা বলতে পারেন, একই সাথে তারা লিখিত আকারে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এবং তিনি বলেছেন যে সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এবং তফসিল রয়েছে এই প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত পুরোপুরি তারা পর্যালোচনা করবেন, পরবর্তীতে তারা সংসদে সংসদে তারা রিপোর্ট উপস্থাপন করবেন। তো প্রশ্ন ছিল যে এই সংবিধান সংশোধন কমিটি কবে নাগাদ সংসদে তাদের যে প্রতিবেদন সেটি উপস্থাপন করতে পারবে। তো এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেননি বা উত্তর দেননি এই কমিটির সভাপতি। তিনি বলেছেন যে যেহেতু বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হবে, হয়তো বা সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তো বৈঠকটি এখনও চলছে এবং আজকের বৈঠকটি শেষ হওয়ার পরে কমিটির যারা অন্যান্য সদস্য রয়েছেন তারাও আমাদের সাথে কথা বলবেন এবং এই বৈঠকে আসলে প্রথম দিনে বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা আলোচনা হলো সেটি জানার মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। অবশ্যই সে বিষয়ে অবশ্যই আপনি আপডেট জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রিন্স। সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ থেকে। 5 আগস্ট উপলক্ষে ট্রাইব্যুনালের বিচার নিয়ে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিচার ইতিমধ্যে হয়েছে আমাদের ওখানে, সেই 6টি বিচার, আমি যোগদানের আগে 3টি, আমি যোগদানের পরে 3টি, এই 6টি বিচার কার্য শেষ হয়েছে এবং আপনাদের অবগতির জন্য বলি যে এই 3টি বিচার এই 6টি বিচারেরই কিন্তু এই 6টি বিচারেরই আগে দীর্ঘ সময় আমাদের ইনভেস্টিগেশনে ব্যয় হয়েছে। বিচার প্রক্রিয়া তো একটা উল্লেখযোগ্য সময় লাগে, এটা আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করেন, দেখতে পারেন। একটা মামলায় আমাদের 15 থেকে 20 জন পর্যন্ত আমাদের সাক্ষ্য নেওয়া লাগে এবং তার পরবর্তীতে নানান প্রক্রিয়ার শেষে বিচারের রায় হয়। সেই হিসেবে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমি মনে করি যে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। আর আরও প্রায় আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আপনারা জানেন যে আমাদের একজন আসামি ওবায়দুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুব আলম হানিফ সাহেবের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। আমাদের যাত্রাবাড়ি তাইম ভুইয়া যে অত্যন্ত নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম তার ব্রিফিংয়ে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সাথে বৈঠক করছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বিষয়ে জানাবার চেষ্টা করবেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব, আমাদের সাথে যুক্ত আছেন তিনি। মোর্শেদ, কি অবস্থা, মানে এই বৈঠকে কি আলোচনা হতে পারে আজ? জি, প্রথমে জানিয়ে রাখি যে বৈঠকটি শেষ হয়েছে আনুমানিক 12:30টার দিকে। এরপরে ওয়ার্কিং লাঞ্চ শুরু হয়েছে, আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এবং উনি কিন্তু শুধু পররাষ্ট্রমন্ত্রী নয়, উনি সৌদির যুবরাজের বন্ধু এবং বিশেষ দূত, ফলে সেইটা সৌদিদের কাছে প্রথম প্রায়োরিটি, ফলে বাংলাদেশ সেই জায়গাটা প্রায়োরিটি দিচ্ছে। তো উনি এসছেন দুদিনের সফরে উনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আমরা দেখছি যে প্রতিনিধি দলের একাংশ বেরিয়ে গেছে, আর একাংশ বেরোচ্ছে। তো বৈঠকে ডেফিনেটলি বাংলাদেশ এবং সৌদির সম্পর্কের সবগুলো দিক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি আলোচনা হয়েছে যে সৌদি আরবে যারা রোহিঙ্গারা থাকে, তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে থাকে, তাদের অনেকের পাসপোর্ট মেয়াদের সময় শেষ হয়ে গেছে, সেই মেয়াদ নিয়ে কথা বলা হয়েছে এবং শ্রমবাজার নিয়ে ডেফিনেটলি কথা বলা হয়েছে। অনেক শ্রমিকের বৈধ কাজের যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানতে পারি যে এবং আমরা ধারণা করতে পারি যে সম্প্রতি
বাংলাদেশ যে সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে সে বিষয়ে হয়তো বা আলোচনা হয়েছে। এবং বৈঠক শেষে তারা এই লাঞ্চে যোগ দিয়েছিলেন তথ্যমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিলেনই, বেরিয়ে গেছেন, উনি সংসদ উন্নয়ন একটা বৈঠকে গেছেন। এর বাইরেও আরও একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমরা বলতে পারি আনুমানিক 10 জনের মতো, প্রতিনিধি দলেও আছে আনুমানিক 12 জনের মতো। এখান থেকে তারা আপনাদের সঙ্গে যখন কথা বলছে সেই মুহূর্তে বেরিয়ে গেছে, বেরিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করতে গেছে, সেখানে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎটি আনুমানিক 12:30টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় 1:11 বাজে, হয়তো বা আর 5-10 মিনিটের মধ্যে বৈঠকটি শুরু হবে এবং এরপরে প্রবাসী মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে এবং তারপরে তারা বাংলাদেশ ছাড়বে। এবং আমরা চেষ্টা করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিংবা পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলার, আরও আনুষ্ঠানিকভাবে জানার যে কোন কোন বিষয়গুলো তারা ফ্ল্যাগ করেছে। তবে 70,000 রোহিঙ্গা যারা বা বাংলাদেশি পাসপোর্টের রোহিঙ্গা সৌদি আরবে আছে এবং অবস্থান করছে সেই বিষয়টি মূলত প্রাধান্য ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অক্টোবরে সৌদি আরবে আমন্ত্রণ জানাতে চায়, একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পত্রটি নিয়ে এসছেন আমরা যাতে শুনতে পেরেছি এবং সেটি প্রধানমন্ত্রীর হাতে হ্যান্ড ওভার করা হবে। তবে দিন শেষে আপনাদেরকে আরও বিস্তারিত খুঁটিনাটি এবং স্পষ্ট করে বলতে পারবো যে কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠে এসছে এবং আমন্ত্রণের বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে মোর্শেদ। সহকর্মী মোর্শেদ হাসিফ যুক্ত হয়েছিলেন।